আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো সুপার মা। স্যার আঙ্কেল, মাম্মা, তোমরা একে অপরকে চেনো? না মা, আমরা চিনি না। ইনি তোমাদের স্কুলের হেড? হ্যাঁ মাম্মা, ইনি আমাদের স্কুলের হেড। নীতি, তার মানে এরা আমার। নিতু, নিপুণ, তোমরা একা বাড়ি যেতে পারবে না মাম্মা? হ্যাঁ, আমরা পারবো তো। তাহলে একা একা বাড়ি চলে যাও। কিন্তু কেন মাম্মা? আমরা তো তোমার সাথে যাব। একটা দিনও তোমার সাথে বাড়ি যেতে পারবো না। মাম্মার একটু দরকার আছে, আর তোমাদের এই স্যারের সাথে তো আমার কথা বলতে হবে, তাই না? তোমরা নতুন স্কুলে এলে, তোমাদের কোনো সমস্যা হলে আমাকেই তো স্যারের সাথে কথা বলতে হবে। তো সেই বিষয়ে আমি একটু কথা বলে নিই। আচ্ছা ঠিক আছে মাম্মা। ওই দেখো, নান্নু কাকু আসছে। তোমরা দুজন কাকুর সাথে চলে যাও, ঠিক আছে? ওকে মামা। তারপর তারা দু বোন ওখান থেকে চলে যায়। আর তখন নীতি বলে, এটা আপনি কি করতে যাচ্ছিলেন? ওদের সামনে এটা কি বলতে যাচ্ছিলেন আপনি? কি বলতে যাব? যা সত্যি সেটাই বলতে যাচ্ছিলাম। আর তুমি আমার উপরে এমন কেন রেগে যাচ্ছ? আমি মানছি আমার সেদিন ভুল হয়েছিল, তাই বলে তুমি আমার উপর এমন রাগ করবে? এতগুলো বছর তোমাদেরকে কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমার ভাগ্য আজ তোমাদের আমাকে মিলিয়ে দিয়েছে। সৃষ্টিকর্তা আমার প্রার্থনা শুনেছে। আমি তোমাদের ফাইনালি পেয়ে গেছি। আপনি কিসের কথা বলছেন? আমি কোনো কথা বুঝতে পারছি না। আর আপনি আমাকে খুঁজছেন মানে? আমরা কি একজন আরেকজনকে চিনি? এটা কি বলছো নীতি? যা বলছি ঠিকই বলছি। পিছনে কি হয়েছে না হয়েছে সেগুলো সব ভুলে যাবেন। আমি আমার দুই মেয়েকে আমার নিজের মতো করে বড় করতে পারবো। ওদের কোনো বাবার দরকার নেই। আর হ্যাঁ, এরা তো আপনার সন্তান না, তাই না? তো তাহলে কেন আপনি আমাদেরকে খুঁজছেন? নীতি, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছিল। এই সমস্ত কিছু আমার বাবা মায়ের প্ল্যানিং করা ছিল। আমি সত্যি তখন বুঝতে পারিনি আমার কি করা উচিত, আর আমি রাগের বশে তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। প্লিজ নীতি, আমায় ক্ষমা করে দাও। দেখুন, যা হবার হয়ে গেছে। আর এমনটা না যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আপনি আমায় চেনেন না, আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আপনার সাথে আমি অনেক বছর ধরে রিলেশন করেছিলাম, আর এত বছরের সম্পর্কের ফল আমি সেদিন পেয়েছি। যেখানে বিশ্বাস থাকে না সেখানে সংসার করা কখনো সম্ভব নয়। বাইরের কে নাকি এসে বলে দিল আপনারই দুই সন্তান তার, আর আপনি সেটাই মেনে নিয়েছিলেন। তো সেটাই ভালো হোক না। যখন আমার আপনার সব থেকে বেশি দরকার ছিল, তখনই আপনি আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। একবারও ভাবেননি এই দুটো বাচ্চা মেয়েকে আমি কিভাবে মানুষ করব। আর তখন আমার কাছে কোনো কাজও ছিল না। আপনি সমস্ত কিছু না ভেবে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আর এখন যখন আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি, তখন আপনি এসেছেন আমার স্বামী আর আমার বাচ্চাদের বাবার অধিকার নিতে। তা আমি কখনোই হতে দেব না। আপনি এখান থেকে চলে যান, আর আমার মেয়ে দুটোকেও আপনার এই স্কুল থেকে বের করে নেব। আপনার ছায়া যেন আমার মেয়ে আর আমার উপরে না পড়ে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নীতি, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমাকে ব্যাখ্যা করার একটু সুযোগ দাও। আসলে তখন আমি কি বা করতাম? যদি তোমার সামনে কেউ এমন একটা ঘটনা ক্রিয়েট করতো আমাকে নিয়ে, তাহলে তুমি কি করতে? আমি কি করতাম সেটা জেনে আপনার কোনো কাজ নেই। আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস ছিল, এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আপনি জানেন আপনার বাবা মা আমার সাথে কি করেছিল? কি করেছিল আমার বাবা মা? ফ্ল্যাশব্যাক। এখানে আমরা মিঠুনকে এক মেয়ের সাথে এক রুমে দেখতে পাই। তারা দুজন খুবই আপত্তিকর পরিস্থিতিতে ছিল। তখন মেয়েটা তাদের দুজনের একটা ছবি তোলে, আর এটা মিঠুনের মাকে দিয়ে বলে, ও আন্টি, দেখুন তো এই ছবিটা ঠিক আছে না? আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই করেছি। আপনার ছেলের ঘর এবার আমি ভেঙেই ছাড়বো। হ্যাঁ, তুমি খুব ভালো কাজ করেছো। আর এই ছবিটা গিয়ে তুমি মিঠুনের বউকে দেখাবে, আর বলবে তোমাদের ভিতরে একটা সম্পর্ক আছে। ওর বউ যেন মিঠুনকে ছেড়ে দেয়। ও আন্টি, আপনি কিছু চিন্তা করবেন না। আপনি দেখুন এই ছবিটা দিয়ে আমি কি করি। আর আপনি তো জানেনই, কোন স্ত্রী তার স্বামীকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না। সো এই ছবিটা যখন নীতি দেখবে, ও এমনি মিঠুনের লাইফ থেকে চলে যাবে, আর আপনাদের রাস্তাও ক্লিয়ার হয়ে যাবে। তাই যেন হয়। সেই মেয়েটা একদিন মিঠুনদের বাড়ি এসে নীতির সাথে দেখা করে আর বলে, নীতি, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো না, কি হয়েছে?
আর অনেকদিন পর এলে। সেই কবে মিঠুনের সাথে এসেছিলে, মাঝে মধ্যে তো আসতে পারো। আর কি মুখ নিয়ে আসবো তোমার কাছে বলো? আমার তো সেই মুখটা আর নেই। মানে কি হয়েছে কি, আমায় সব খুলে বলো। তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমায় আর কি বলবো, তোমাদের বাড়ি যখন প্রথম এসেছিলাম সেদিন থেকেই মিঠুন আমার পিছনে লেগেছে। আর কালকে তো একটু অতিরিক্তই করে ফেলেছে। দেখো না, এই ছবিটা দেখলেই সব বুঝতে পারবে। আমি আমার মুখ এবার আমি কাকে দেখাবো, আমি কিছুই বুঝতে পারছি না। মিঠুন আমার সাথে খুব খারাপ করেছে। ওই ছবিটা নীতি দেখে সে অনেকটা অবাক হয়ে যায়, আর তারপর বলে, এটা কি সত্যি মিঠুন? তোমার কি মনে হচ্ছে আমি কি তোমার সাথে মিথ্যে বলবো? এটা অবশ্যই মিঠুন। আর এখানে ফার্স্ট মিঠুনের মুখ দেখা যাচ্ছে। ও, এবার আমি বুঝতে পেরেছি, তুমি আমাদের সংসার ভাঙতে এসেছো তাই না? এটা তুমি কি বলছো? আমি কেন তোমাদের সংসার ভাঙতে আসবো? যা সত্যি সেটাই তোমাকে বলছি। আর প্রমাণ তো তোমার হাতেই আছে। তারপরে তুমি আর কি প্রমাণ চাইছো আমার কাছে বলো তো? শোনো আফরিন, আমি তোমায় একটা কথা বলি। মিঠুনকে আমি আজ থেকে চিনি না। ওর সাথে আমার দীর্ঘ 12 বছরের সম্পর্ক। আর আমি 12 বছর ধরে মিঠুনকে দেখেছি। তোমার কি মনে হয় তুমি এই ফালতু একটা ছবি এনে আমায় বলবে আর আমি সেটা বিশ্বাস করে নেব? আমি আমার মিঠুনকে অবিশ্বাস করব? এটা কখনো সম্ভব নয়। আর আমি জানি তুমি মিঠুনকে পছন্দ করো। আমি প্রথম দিন দেখেই বুঝে গিয়েছিলাম, কিন্তু আমি কিছুই বলিনি। আর তুমি আজকে একটু অতিরিক্তই করে ফেললে। কিন্তু তোমার ব্যাড লাক, তোমার প্ল্যানিংটা কাজে এলো না। আমি কখনো বিশ্বাস করি না মিঠুন এমনটা করতে পারে। ইভেন ও যদি নিজের মুখেও বলে তাও আমি বিশ্বাস করব না, কারণ আমি মিঠুনকে বিশ্বাস করি। আর আমি জানি মিঠুন কখনোই আমার সাথে চিট করবে না। ও তাই না? তোমার মিঠুন তোমার সাথে চিট করবে না? তাহলে এগুলো কি হয়েছে আমার সাথে? আমি এর ন্যায় বিচার চাই। আচ্ছা ভালো তো, তোমার সাথে যদি অন্যায় কিছু হয়ে থাকে তাহলে মেডিকেল টেস্টের রিপোর্ট নিয়ে আসো না, আমি ওটা দেখি। দেখার পরে না হয় ভেবে দেখবো যে বিশ্বাস করা যায় কিনা। আর তারপরে যদি পজিটিভ কিছু এসে থাকে আমি ডিএনএ চেক করব। কি পারবে তো এ সমস্ত পরীক্ষা দিতে? এটা শুনে মেয়েটা অনেকটা ঘাবড়ে যায় আর বলে, আমি তোমাকে দেখে নেব বুঝলে, তোমাদের আমি ভালো থাকতে দেব না। তোমার যা ইচ্ছা তুমি তাই করে নাও, কিন্তু এইরকম ফালতু প্ল্যানিং আর নেক্সট টাইম করো না, কাজে দেবে না। প্রেজেন্টে। ও মাই গড, এত কিছু হয়ে গিয়েছিল আর তুমি আমাকে কিচ্ছু বলনি? আমি আপনাকে বিশ্বাস করতাম, কিন্তু আপনি, যাই হোক, যা গিয়েছে গিয়েছে। এখন আর এগুলো ভেবে কাজ নেই। আর আপনি আপনার জীবন নিয়ে ভালো থাকুন, আমাকে ভালো থাকতে দিন। আমি আমার 2 মেয়েকে নিয়ে খুব সুখে আছি। প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার মেয়েদের সামনে বলবেন না যে আপনি ওদেরই বাবা। আমার মেয়েদের আপনার মতো বাবার কোনো দরকার নেই। আমি আমার মেয়েদের ভালোভাবে মানুষ করতে পারবো। এতদিন যখন একা থাকতে পেরেছি, বাকি জীবনটাও আমার মেয়েদের সাথে আমি একাই থাকতে পারবো। সো আপনার কোনো দরকার নেই আমাদের লাইফে ইন্টারফেয়ার করার। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই বলে নীতি ওখান থেকে চলে যায় আর মিঠুন ওখানেই দাঁড়িয়ে থাকে। বাড়ি ফেরার পর নীতু বলে, মা তুমি স্যারের সাথে কি কথা বললে? তুমি তো অনেক দেরি লাগিয়ে ফেললে। সে কখন আমরা বাসায় চলে এসেছি। হে মা, তুমি তো অনেক দেরি করে ফেলেছো। তোমার আসতে এত দেরি কেন হলো? তুমি স্যারের সাথে কি কথা বললে? শোনো, তোমাদের স্যারের সাথে আমার অনেক কথা হয়েছে, আর আমি জানতে পারলাম ওই স্কুলটা তোমাদের জন্য ভালো না। সো তোমরা আগে যে স্কুলে ছিলে সেই স্কুলে আবার ভর্তি হবে, ঠিক আছে? না মাম্মা, আমি অন্য স্কুলে যাব না। আমি ওই স্কুলেই পড়বো। আমি ওখান থেকে কোথাও যাব না। নিপুণ, এমন জেদ করবে না। মাম্মা যা বলছে তাই শোনো। তুমি তো আগে এমন ছিলে না। আমি যা বলতাম তুমি তাই শুনতে। এখন কেন এমন হয়ে গিয়েছো? মাম্মা, আমার স্যার আঙ্কেলকে অনেক ভালো লাগে। স্যার আঙ্কেল অনেক ভালো। তুমি জানো, সেদিন বন্যাদের হাত থেকে স্যার আঙ্কেলই আমাদের বাঁচিয়েছিল। তাহলে তুমি বলো না, আমরা যদি স্যার আঙ্কেলের স্কুলে পড়ি তাহলে আমরা কি সেফ থাকতে পারবো না? তুমি অনেক পাকা পাকা কথা শিখে গিয়েছো তাই না নিপুণ? দেখো, এত বছর তোমরা যে স্কুলে পড়েছিলে সেই স্কুলে পড়বে। আর ওই স্কুলে কোনো সমস্যা হয়নি। যা সমস্যা হয়েছিল বাইরে এসে, আর দোষটা তোমাদেরই ছিল। তোমরা বাইরে এসেছিলে। আমি তোমাদের বাইরে আসতে নিষেধ করেছিলাম, কিন্তু তোমরা আমার কোনো কথাই শোনোনি। সো
আমি যা বলছি সেটাই হবে। নিতু, তুমি মাম্মার কথা শুনবে তো? হ্যাঁ মাম্মা, আমি তোমার কথা শুনবো। তুমি আমাকে যেখানে পড়তে বলবে আমি সেখানেই পড়বো। দ্যাটস লাইক মাই গার্ল। নিপুণ, তুমি কি করবে? মাম্মা, আমি স্কুল চেঞ্জ করব না। আমি ওই স্কুলেই পড়বো, না হলে আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব, এই বলে দিলাম। ঠিক আছে, দেখি তুমি কতদিন না খেয়ে থাকতে পারো। তুমি অনেক অবাধ্য হয়ে গিয়েছো। তুমি যদি আমার কথা না শোনো, আজ থেকে আমিও তোমার কোনো কথা শুনবো না। তোমার পড়াশোনা করার কোনো দরকার নেই, তুমি ঘরে বসে থাকবে, ঠিক আছে? এই বলে নীতি ওখান থেকে চলে যায়। তখন নিতু নিপুণকে বলে, এই তুই মায়ের সাথে এমন কেন করছিস? মা তো আমাদের ভালোর জন্যই বলে, তাই না? আমি জানি, কিন্তু আমার স্যার আঙ্কেলকে খুবই ভালো লাগে। স্যার আঙ্কেলের কাছে থাকলে মনে হয় আমার বাবার কাছে আছি। স্যার আঙ্কেল আমায় অনেক ভালোবাসে, আমিও স্যার আঙ্কেলকে অনেক ভালোবাসি। আমি ওই স্কুল থেকে আসতে পারবো না। কিন্তু তুই তো সত্যি সত্যি মায়ের অবাধ্য হয়ে যাচ্ছিস। মা তো আমাদের কত ভালোবাসে, তুই মাকে এভাবে কেন কষ্ট দিচ্ছিস? স্যার আঙ্কেলই তোর কাছে বড় হয়ে গেল। মাম্মা আমাদের জন্য কত কষ্ট করে, সারা দিন মার্শাল আর্ট শেখায়। মাম্মার তো কত কষ্ট হয় বল। আমরা তো শুধু সকালে মার্শাল আর্ট করি, তাও আমাদের গায়ে ব্যথা হয়। আর মাম্মা কতগুলো স্টুডেন্টদের মার্শাল আর্ট শেখায়, আমাদের জন্য কত কষ্ট করে। তাও তুই মাম্মার কথা শুনবি না? ওই স্যার আঙ্কেলের জন্য মাম্মার অবাধ্য হবে? হ্যাঁ রে নিতু, তুই ঠিকই বলেছিস। আমি তো এভাবে ভেবেই দেখিনি। আমার জন্য আমি আমার মাম্মাকে কষ্ট দিচ্ছি। না, আমি এমনটা করব না। মাম্মা যা চাইবে আমি তাই করব। তাহলে এখন মাম্মার কাছে যা, গিয়ে মাম্মাকে বল মাম্মা যা বলবে তুই তাই করবি, তাহলে মাম্মা অনেক খুশি হবে। হ্যাঁ, আমি এখনই যাব। চল, আমিও তোর সাথে যাই। তখন নিতু আর নিপুণ তার মায়ের কাছে যায়। মেয়েকে বকার পর নীতির মন খুবই খারাপ ছিল। তখন সে বলে, আজকে সবকিছু হয়েছে মিঠুনের জন্য। এতগুলো বছর আমি আমার মেয়েদেরকে একটাও বকা দিইনি, আর আজকে ওর জন্য এত খারাপ ব্যবহার করতে হলো আমার মেয়েদের সাথে। কেন এলে আবার আমাদের জীবনে? কেন নষ্ট করতে চাইছো আবার সবকিছু? আমাদের মতো থাকতে দাও প্লিজ। আমারই এখানে আসা ভুল হয়েছে। আমি যদি আরো দূরে যেতাম তাহলে আমাকে কোনোদিনও খুঁজে পেত না। এখন এখান থেকে আমি যেতেও পারবো না। কি যে করি আমি কিছুই বুঝতে পারছি না। আমার জন্য আজকে আমার মেয়েটাও এতটা মন খারাপ করে আছে। তখন নিপুণ বলে, মামা তুমি কি কাঁদছো? না মা, আমি কাঁদছি না। তুমি এখানে কেন এসেছো? যাও ঘরে গিয়ে রেস্ট করো। আই এম সরি মাম্মা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না। তুমি আমায় বলো আমায় কি করতে হবে। তুমি যা বলবে আমি তাই শুনবো। স্যার আঙ্কেলের কাছে আমি যাব না, আমি তোমার সাথে থাকবো মাম্মা। আই এম সরি মাম্মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। না সোনা, তুমি মন খারাপ করো না। তুমি বুঝতে পেরেছো, এটাই আমার জন্য অনেক। আমি জানি তো আমার মেয়ে কখনো আমাকে কষ্ট দিতেই পারে না। মাম্মা, এবার বলো তোমরা কি খাবে? স্কুল থেকে এসে তো কিচ্ছু খাওনি। মাম্মা, আমি চাউমিন খাবো। মাম্মা, আমিও চাউমিন খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও, আমি এই ফাঁকে চাউমিন বানিয়ে আনছি, কেমন? ওকে মাম্মা। অপরদিকে মিঠুন অনেকটা চিন্তায় থাকে। তখন সে বলে, এত বছর পর আমি আমার পরিবারকে ফিরে পেলাম, কিন্তু নীতি তো আমার উপর রাগ করে আছে। আমি কিভাবে ওকে মানাবো? যে করে হোক না কেন আমার পরিবারকে আমার সাথে আবার শহরে নিয়ে যাব। অনেক বছর হলো ওদেরকে ছেড়ে আমি এভাবে একা আছি। আমি ওদেরকে এখানে আর রাখতে পারবো না। আমি ওদের সাথে থাকতে চাই। সত্যি আমার কত বড় ভুল হয়ে গেল যে মেয়েটা আমাকে এতটা বিশ্বাস করে আর আমি তাকে অবিশ্বাস করেছি। ওই দিন আমি সত্যি অফরিনের সাথে কিছু করিনি, আর এত বড় নোংরা গেম ওরা কিভাবে খেলতে পারলো? সত্যি নীতি আমাকে অনেক বিশ্বাস করতো। আজকে সামান্য একটা লোকের কথা শুনে আমি ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আর ওর চোখের সামনে কত বড় একটা প্রমাণ রেখেছিল।
তাও নীতি আমাকেই শুধু বিশ্বাস করেছে, ওই প্রমাণের দিকেও ফিরেও তাকায়নি। আমার সত্যি অনেক ভুল হয়ে গেছে। আর আমি এইটাও বুঝতে পারছি নীতির রাগ ভাঙাতে আমার এবার খুবই খাটনি করতে হবে। এমনিতেই তো রেগে গেলে ওর রাগ ভাঙানো অনেকটা মুশকিল হয়ে যায়, আর তার উপর এত বছরে জমানো রাগ। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। ও যদি সত্যি আমার দুই মেয়েকে আমার স্কুল থেকে নিয়ে যায় তখন কি করব? আমি তো ওদের আটকাতেও পারবো না। আর আমার মেয়ে দুটো যদি আমার কাছে না আসে তাহলে আমি তো এবার পাগলই হয়ে যাব। এত বছর না হয় ওদের না দেখেছিলাম, কিন্তু এখন আমি ওদের না দেখে থাকতেই পারবো না। দেখা যাক, যা করার আমাকেই করতে হবে। নিতু আর নিপুণ তাদের পুরনো স্কুলে চলে যায়। এদিকে অফিস রুমে মিঠুন নিপুণের জন্য অপেক্ষা করে, কিন্তু নিপুণ আসে না। তখন সে বুঝতে পারে তাদের দুই বোন কেউ স্কুলে আসেনি। তখন মিঠুন বলে, আমি বুঝতে পেরেছি, নীতি আমার দুই মেয়েকে আমাদের স্কুল থেকে নিয়ে গেছে। তবে আমাকে তো চেষ্টা করে যেতেই হবে। এভাবে হাতের উপরে হাত রেখে বসে থাকলে হবে না। দেখি কিছু করা যায় কিনা। এদিকে আমরা দেখি নীতি তার অফিস রুমে বসে অনেকটা চিন্তায় আছে। এর মধ্যে মিঠুন নক করে বলে, মে আই কাম ইন? নীতি না দেখেই বলে, ইয়েস কাম ইন। মিঠুনকে দেখে নীতি অনেক রেগে যায় আর বলে, আপনি এখানে কেন এসেছেন? আপনাকে না বলেছি আমাদের থেকে দূরে থাকতে? আপনার কি লজ্জা বা সম্মান বলতে কিছু নেই? এতবার নিষেধ করার সত্ত্বেও আপনি এখানে চলে এসেছেন। তুমি ঠিকই ধরেছ, আর তুমি তো ভালো করে জানো আমার লজ্জা কম, তাও আবার আমার বউয়ের কাছে। আমার বউয়ের কাছে আমার কিসের লজ্জা বলো তো? আপনার বউ কে? হ্যাঁ, এখানে আপনার কোনো বউ নেই। আপনি এখান থেকে চলে যান, না হলে আমি সিকিউরিটি রাখতে বাধ্য হব। আরে নীতি, এত রাগ কেন করছো? দেখো, তোমার জন্য আমি তোমার পছন্দের গোলাপগুলো নিয়ে এসেছি, তাও তুমি রাগ করবে? এবার তো রাগ ভাঙো। আগে তো গোলাপ দেখলে তোমার রাগ কমে যেত, এখন দেখো তোমার জন্য কতগুলো গোলাপ নিয়ে এসেছি, তাও তুমি রেগে আছো। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আপনি যাকে চিনতেন আর এখন যাকে দেখছেন সে সম্পূর্ণ আলাদা ব্যক্তি। আপনার সে নীতি মারা গেছে। আমি এখন সে এখন নিতু আর নিপুণের মা। শুধুই আমার বাচ্চাদের মা আমি, তাছাড়া কেউ না। সো আপনি এখান থেকে চলে যান। নীতি প্লিজ এমন করো না। অনেক কষ্ট করতে হয়েছে তোমাদের খোঁজার জন্য, আর আমি সত্যিই জানতাম না এখানে তুমি থাকবে। আমার সৃষ্টিকর্তা আমার প্রার্থনা শুনে আমাকে এখানে পাঠিয়েছে, আর আমি তোমাকে পেয়েছি। মানুষ তো ভুল করেই, আমি না হয় একটা অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আর তাছাড়া তুমি একা কিভাবে দুটো মেয়েকে সামলাবে বলো? দেখুন, এত বছর আমি যেভাবে সামলে এসেছি এখনো ঠিক সেভাবেই সামলাবো। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। আপনি আপনার লাইফ নিয়ে ভালো থাকুন। আর হ্যাঁ, আমার তো ক্যারেক্টারলেস, তো এমন একটা মেয়ের সাথে আপনার কথা না বলাই উচিত। এতে আপনার প্রেস্টিজ নষ্ট হবে। প্লিজ নীতি, আর পুরনো কথা বলে আমায় এভাবে লজ্জা দিও না। আমার ভুল হয়েছে, আমি তো বলছি, আমি স্বীকার করছি। প্লিজ একবার আমার কথা শোনো, আমার সাথে চলো। একটা শেষ সুযোগ আমায় দাও। দেখবে আমি তোমাকে আর কোনো অভিযোগ করার সুযোগই দেব না। আমার এসবের কোনো দরকার নেই। আপনি এখান থেকে আসতে পারেন। নীতি প্লিজ। সিকিউরিটি? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোমার সিকিউরিটি ডাকা লাগবে না, তবে আমি তোমার রাগ ভাঙিয়ে ছাড়বো। তুমি তো আমাকে ভালোভাবেই চেনো। আপনি এখান থেকে যাবেন? আচ্ছা বাবা, ঠিক আছে, যাচ্ছি, আর রাগ করো না। তখন মিঠুন ওখান থেকে চলে যায়। এদিকে নিতু আর নিপুণের স্কুল শেষ হয়ে গেলে তারা দেখে মিঠুন বাইরে দাঁড়িয়ে আছে। মিঠুনকে দেখে নিপুণ খুবই খুশি হয়ে যায়, কিন্তু নিতু মোটেও খুশি হয় না। তখন সে নিপুণকে বলে, নিপুণ তাড়াতাড়ি চল, বাইরে যেতে হবে। কেন রে, দেখছিস না স্যার আঙ্কেল এসেছে? আমি স্যার আঙ্কেলের সাথে কথা বলবো। দেখ, মাম্মা কিন্তু এগুলো করতে নিষেধ করেছে। কখন নিষেধ করেছে? মাম্মা শুধু স্কুল থেকে আমাদের নিয়ে এসেছে। মাম্মা তো বলেনি স্যার আঙ্কেলের সাথে কথা না বলতে। তাহলে কেন কথা বলবো না? আর তুই কেন এমন করছিস? তুই কি স্যার আঙ্কেলকে পছন্দ করিস না? ব্যাপারটা তেমন নয় রে নিপুণ। মাম্মা যদি জানতে পারে তখন কি হবে? আরে কিছু হবে না, মাম্মা তো আমাদের নিষেধ করেনি। তাই চল স্যার আঙ্কেলের সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, চল। তখন তারা দুই বোন মিঠুনের কাছে এসে বলে, ও স্যার আঙ্কেল, এখানে তুমি কি করছো? কি আর করব, আমার দুই মেয়েটা এই স্কুলে চলে এলো। আমার স্কুলটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, তাই তোমাদের দুইজনকে দেখতে চলে এলাম। তোমাদের জন্য আমি চকলেটস নিয়ে এসেছি, এই নাও। থ্যাংক ইউ স্যার আঙ্কেল। থ্যাংক ইউ স্যার।
চলো তোমাদের আজকে আমি ঘুরিয়ে নিয়ে আসি। না স্যার, আমরা আপনার সাথে যেতে পারবো না। মাম্মা জানলে অনেক রাগ করবে। আমার সোনা মেয়ে, তোমার মামা জানতে পারবে না। তোমার মাম্মা এখন কাজে খুবই ব্যস্ত আছে। আপনি কিভাবে জানলেন আমাদের মাম্মা কাজে ব্যস্ত আছে? ও তোমাদের জেনে কাজ নেই, চলো তোমাদের ঘুরতে নিয়ে যাই। না আঙ্কেল, যেতে পারবো না। টাইমের ভিতরে বাড়ি যেতে হবে। যদি না যেতে পারি তাহলে মাম্মা রাগ করবে। আরে নিতু, তুই এত ভয় কেন পাচ্ছিস? স্যার আঙ্কেলের এইসব ব্যাপারে ভালো জ্ঞান আছে। সময়ের আগে আমাদের বাড়ি পৌঁছে দেবে। আর তাছাড়া আসতে 1 পিরিয়ড আগে স্কুল শেষ হয়ে গেছে, সুতরাং মাম্মা কিছু বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এই তো আমার সোনা 2 মেয়ে, চলো। এই বলে মিঠুন তার 2 মেয়েকে গাড়িতে করে সেই গ্রামটা ঘুরে বেড়ায়, আর তারা 2 বোন যা খেতে চায় তাই তাদেরকে খাওয়ায়। মিঠুন হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখে তাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তখন সে বলে, আমার 2 প্রিন্সেস, তোমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তোমরা বাড়ি যাবে তো? হ্যাঁ, বাড়ি আমরা যাব। এই তো লক্ষ্মী মেয়েরা। আর তোমরা দুজন হ্যাপি তো? হ্যাঁ, আমরা হ্যাপি। দ্যাটস লাইক মাই গার্ল। চলো এখন আমরা বাড়ি যাই, না হলে তোমাদের মাম্মা সত্যিই বকবে, সাথে আমাকেও বকবে। এ বাবা, মাম্মা তোমাকে কেন বকবে? তোমাদের মাম্মা যে ডেঞ্জারাস বাবা, তোমাদের মাম্মাকে দেখলে আমার খুব ভয় লাগে। এবার তাড়াতাড়ি চলো দেখি। ওকে স্যার আঙ্কেল, চলো বাড়ি। তারপর নিতু আর নিপুণ তারা বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে দেখে নীতি তার মার্শাল আর্টের ড্রেস পরে দাঁড়িয়ে আছে, আর সে খুব রেগে আছে। তাদের 2 বোনকে দেখে বলে, তোমরা কোথায় গিয়েছিলে? মাম্মা, তোতলাচ্ছ কেন? কোথায় গিয়েছিলে? মাম্মা, আসলে আমরা তো স্কুল থেকে বাড়ি ফিরছি। বাহ, তোমরা তো ভালো মিথ্যে বলতেও শিখে গিয়েছো। তো কে শিখালো তোমাদের এই মিথ্যে? মাম্মা, আমরা তো মিথ্যে বলছি না, আমরা সত্যি বলছি। আমরা তো স্কুল থেকেই বাড়ি ফিরলাম। নিতু, আমি তোমার থেকে এটা আশা করিনি। তুমিও আমায় মিথ্যে বলবে? আসলে মাম্মা। থাক, আর কোনো কথা বলতে হবে না। তোমরা কি মনে করেছো আমি বোকা? তোমরা আমাকে বোকা বানাতে পারবে? আমি তোমাদের জন্ম দিয়েছি, সুতরাং আমি জানি তোমরা কতদূর মিথ্যা বলতে পারো আর কতটা সত্য। তোমরা আগে হেড স্যারের সাথে ঘুরতে গিয়েছিলে, তাই না? মাম্মা, না। একদম চুপ করো নিপুণ, একদমই মিথ্যে বলবে না। নিতু, তুমি সত্যিটা বলো, কোথায় গিয়েছিলে? মাম্মা, আমরা স্যারের সাথে ঘুরতে গিয়েছিলাম। আমাদের ক্লাস অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, আর স্যারও আমাদের স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল। তাই স্যার আমাদের বলেছিল একটু ঘোরাতে, তাই আমরা গিয়েছিলাম। আমি তোমাদের এই শিক্ষা দিয়েছি কোনো স্ট্রেঞ্জারের সাথে এমন ভাবে ঘোরার? মাম্মা, উনি তো স্ট্রেঞ্জার নয়, উনি তো আমাদের স্যার। শাট আপ নিপুণ, তুমি এখন আমার মুখের উপর কথা বলবে? আজকেই ফার্স্ট টাইম আর আজকেই লাস্ট টাইম। আমি যেন আর না দেখি তোমরা 2 জন তোমাদের স্যারের সাথে আবার দেখা করেছো বা কোথাও ঘুরতে গিয়েছো। তোমাদের স্যারের সাথে তোমরা কথাও বলবে না, ঠিক আছে? ঠিক আছে মামা। এখন যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। ওকে মাম্মা। নিতু আর নিপুণ তাদের মায়ের কাছে বকা শুনে তাদের মন খুবই খারাপ ছিল। তখন নিপুণ নিতুকে বলে, হ্যাঁ রে নিতু, মাম্মা স্যারের কথা এমন রেগে যায় কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না, মাম্মা কেন স্যারের কথা এতটা রেগে যায়। আমার মনে হচ্ছে মাম্মা স্যারকে আগে থেকেই চেনে। এটা তুই কি বলছিস? মাম্মা কিভাবে স্যারকে চিনবে? আরে সেদিন তুই দেখলি না মাম্মা কিভাবে স্যারকে দেখে অবাক হয়ে গেল, আর স্যারও তো মাম্মাকে দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল। আমার মনে হয় মাম্মা আর স্যার একে অপরকে চেনে, আমাদের কিছুই বলতে চাচ্ছে না। হঠাৎ তোর এমন কথা কেন মনে হলো? কেন মনে হচ্ছে মাম্মা স্যারকে চেনে? হতেও তো পারে মাম্মা সেদিন এমনি স্যারকে দেখে ওভাবে অবাক হয়েছিল। আরে বন্ধু, কখনো এমন হয় না, কেউ কাউকে চিনলেই এমন হয়। তোকে এইসব কথা কে বলেছে? কেন তুই মুভিতে দেখিস না
যখন কেউ কাউকে অনেক দিন পর দেখে তখন তাদের রিয়াকশন এমন হয়। কি জানি বাবা, হতে পারে, কিন্তু এইসব বাদ দে। মাম্মা যখন বলেছে স্যারের সাথে কথা না বলতে, স্যারের থেকে দূরেই থাকবি, না হলে দেখলি না মাম্মা কেমন রেগে গিয়েছিল। হ্যাঁ, মাম্মা আজকাল একটু বেশিই রেগে যাচ্ছে। যখন থেকে আমাদের স্যার আঙ্কেলের সাথে দেখা হয়েছে, মাম্মা তখন থেকেই রেগে যাচ্ছে। তাই তো বলছি, স্যারের থেকে একটু দূরে দূরে থাকবি, আর স্যারের সাথে কথা বলার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তুই যতই যাই বলিস না কেন নিতু, আমার তো মনে হচ্ছে কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে। আমি এটা বের করেই ছাড়বো। পরদিন যখন নিতু আর নিপুণ স্কুলে যাওয়ার জন্য রেডি হলো, তখন তাদের মা বলে, কোথায় যাচ্ছ তোমরা দুজন? আমরা তো স্কুলে যাচ্ছি, আমাদের তো স্কুল আছে। হ্যাঁ মাম্মা, আমরা স্কুলে যাচ্ছি। আজকে তোমাদের স্কুলে যাওয়ার কোনো দরকার নেই, তোমরা বাড়ি বসে রেস্ট করো। কিন্তু কেন মাম্মা? কারণ আছে, তোমরা ঘরে বসে রেস্ট করো আজকে, আর 2 দিন তোমরা স্কুলে যাবে না, ঠিক আছে? কিন্তু মাম্মা, স্কুলে যাওয়া তো খুব ইম্পর্টেন্ট। এখন কোনটা ইম্পর্টেন্ট নয় সেটা কি তোমরা আমায় বোঝাবে? সরি মাম্মা, ভুল হয়ে গেছে। আমি যা বলছি সেটা করো। আর বাসায় থাকতে তোমাদের ভালো লাগে না? লাগে তো মাম্মা। তাহলে বাড়ি বসে রেস্ট করো, 2 দিন স্কুলে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? ওকে মাম্মা। আমি এখন বের হচ্ছি, আজকে আসতে একটু লেট হবে, তাই তোমরা বাড়ির থেকে বাইরে যাবে না, ঠিক আছে? ওকে মাম্মা। এই তো আমার সোনা মেয়েরা, আর আমি আসার সময় তোমাদের জন্য ফেভারিট পিজা নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে মাম্মা। সেদিন মিঠুন আগের দিনের মতো তাদের স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু সেখানে সে নিতু আর নিপুণকে দেখতে পায় না। তখন সে বলে, এটা কি হলো? আজ ওরা দুজনে কেন এলো না? ওদের কি শরীর খারাপ হয়ে গেল? আমারই দোষ। কালকে ওদের আমার অতগুলো আইসক্রিম কিনে দেওয়া মোটেও উচিত হয়নি। ছোট মানুষ, আইসক্রিম খেয়ে মনে হয় অসুস্থ হয়ে গেছে। যাই হোক, আমি আর এরম ভুল করবো না। এখন অফিসে যাই, কাল না হয় আবার আসবো। অন্যদিকে নিতু আর নিপুণ দুজন ঘরে বসে খেলা করছিল। তখন নিপুণ নিতুকে বলে, আর ভালো লাগছে না ঘরে বসে থাকতে। ঘরে বসে বসে আমার কোমরটা ব্যথাই হয়ে গেছে। কেন, তুই না বলেছিলি তোর বাড়ি থাকতে খুব ভালো লাগে? 2 দিন আগেও তো মাম্মাকে বলেছিলি তুই স্কুলে যাবি না। এখন মাম্মা যখন স্কুলে যেতে নিষেধ করলো, তখন তোর কোমর ব্যথা হয়ে গেল। আরে ধুর, তুই কিছু বুঝিস না। এভাবে ঘরে কি বসে থাকে? বাইরেও যাওয়ার অনুমতি দেয়নি। আমরা তো বাইরে খেলা করতাম, মাম্মা এখন আমাদের বাইরেও যেতে দিচ্ছে না। কি যে মুশকিলে পড়লাম। আমার মনে হয় স্যার আঙ্কেলের সাথে আমাদের কথা বলা উচিত। কিন্তু কেন? স্যার আঙ্কেলের সাথে কথা বলে তুই কি করবি? আর স্যার আঙ্কেলকে কি বা বলবি? আমি জানতে চাই মাম্মার সাথে স্যার আঙ্কেলের কি সম্পর্ক আছে। স্যার আঙ্কেলের সাথে মাম্মার দেখা হবার পর থেকে সব কিছু উল্টে পাল্টে যাচ্ছে। আমার তো মাথায় কিছু ঢুকছে না। এত গোয়েন্দাগিরি করার কোনো দরকার নেই। যা করছিস তাই করতে থাক, আর বেশি পাকা পাকা কথা বললে আমি কিন্তু মাম্মাকে সব বলে দেব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কিছু বলছি না। তবে আমার এখন খিদা লেগেছে, কি খাবো? মাম্মা তো আমাদের জন্য নুডলস রান্না করে গেছে, চল আমরা নুডলস খাই। হ্যাঁ হ্যাঁ, চল নুডলস খাই। এভাবে 2 দিন চলে যায়, কিন্তু নিতু আর নিপুণ কেউই স্কুলে যায় না। এদিকে মিঠুনের চিন্তা অনেক বেড়ে যায়। সে বলে, 2 দিন হয়ে গেল, এখনো ওরা দুজন কেন স্কুলে আসছে না? ওরা কি সত্যি অনেক অসুস্থ হয়ে গেল? না, আমার মেয়েদের না দেখে তো আমি আর থাকতে পারছি না। একবার ওদের বাড়ির সামনে গিয়ে দেখি। তখন মিঠুন নীতিদের বাড়ির কাছে যায়। মিঠুন তাদের বাড়ির সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদের 2 বোনকে বাইরে দেখে না। তখন নিপুণ দেখে মিঠুন বাইরে দাঁড়িয়ে আছে। তখন সে বলে, ও মা, স্যার আঙ্কেল দেখি এখানে এসেছে। স্যার আঙ্কেল মনে হয় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমার স্যার আঙ্কেলের সাথে কথা বলা উচিত, কিন্তু নিতু যদি দেখে তাহলে খুব রেগে যাবে।
একটা কাজ করি, আমি ওকে ঘরে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে স্যার আঙ্কেলের সাথে দেখা করতে যাই। মাম্মাও তো বাড়ি নেই, মাম্মার আসতে এখনো অনেক দেরি। এর মধ্যে আমি স্যার আঙ্কেলের সাথে কথা বলে আবার ঘরে চলে আসবো। এই বলে সে মিঠুনের কাছে যায় আর বলে, স্যার আঙ্কেল, তুমি এখানে কি করছো? এই তো আমার মেয়ে। মা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আজ কয়দিন তুমি স্কুলে কেন যাচ্ছ না? কি আর বলবো তোমাকে, আমার মাম্মা তো আমাদের স্কুলে যেতেই দিচ্ছে না। 2 দিন হয়ে গেল, তাও আজ স্কুলে যেতে দেয়নি। আর মাম্মা সব সময় আমাদের উপরে নজর রাখছে। আমার মাম্মা বারবার বলছে যেন আমরা তোমার সাথে কথা না বলি। আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি কে? এটা শুনে মিঠুন একটু ঘাবড়ে যায় আর তারপর বলে, কে মানে? আমি তোমাদের স্যার। আমার মনে হচ্ছে তুমি স্যার বাদে অন্য কেউ। তুমি আমার মাম্মাকে আগে থেকেই চেনো। তোমাকে এসব কথা কে বলেছে? দেখো স্যার আঙ্কেল, যেই বলুক না কেন আমি জানতে চাই তুমি কে। আর হ্যাঁ, মাম্মা যখন তখন চলে আসতে পারে। তুমি একটা কাজ করো, কাল 10টার সময় আমরা যে পার্কে খেলা করি তুমি ওই পার্কে আসবে। আমি তোমার সাথে কথা বলতে চাই। আর হ্যাঁ, ওই দিন তুমি যদি আমায় সত্যি না বলো, আমি কিন্তু তোমার সাথে কোনোদিনও কথা বলবো না। আর মাম্মা আমায় যেমন বলবে আমি সেভাবেই চলবো, কখনো তোমার সাথে কথা বলবো না। এর মধ্যে নীতি চলে আসে আর বলে, তুমি এখানে কি করছো নিপুণ? মাম্মা মাম্মা, না না, আমি কিছু করছি না, এখানে না। আমি না তোমাকে বাইরে বের হতে নিষেধ করেছি? তুমি কেন বেরিয়েছো? আর আমি তোমাকে না তোমার এই স্যারের সাথে কথা বলতে নিষেধ করেছিলাম? তাহলে কেন কথা বলছো? মাম্মা, আসলে ওর কোনো দোষ নেই। আমি এখানে এসেছিলাম আর ও আমাকে দেখে আমার সাথে কথা বলতে চলে এসেছে। নিপুণ, তুমি ঘরে যাও, তোমার সাথে আমার পরে কথা হবে। ওকে মাম্মা। নিপুণ ওখান থেকে চলে গেলে নীতি মিঠুনকে বলে, আপনাকে না আমি বলেছিলাম আমার মেয়েদের থেকে দূরে থাকবেন, তাহলে কেন আমাদের আশেপাশে এভাবে ঘুরছেন বলুন তো? আপনাকে তো বলেছি আমি আমার মেয়েদের সামনে রাখতে পারবো। নীতি, তুমি আমাকে একটা কথা বলো, এভাবে মেয়েদের ঘরে আটকে রেখে তুমি কি প্রমাণ করতে চাইছো? তুমি খুব ভালো মা। আমি কি সেটা আমি জানি, আর আপনাকে আমাকে শেখাতে বলছি না। আমার যেটা ভালো মনে হবে আমি আমার মেয়েদের সাথে সেটাই করব। দেখো নীতি, তুমি কিন্তু এখন অতিরিক্তই করে ফেলছো। বাচ্চাদের এভাবে ঘরের ভিতরে আটকে রাখা একদমই উচিত নয়। ওদের বাইরে বের হতে দাও। আর আজ 3 দিন ধরে দেখছি ওদের স্কুলে পাঠাচ্ছ না। এটা কোন ধরনের ব্যবহার বলো তো? তুমি তোমার পার্সোনাল মেটারের জন্য তুমি আমাদের মেয়েদের পড়াশোনা কি নষ্ট করতে চাইছো? ওয়েট এ মিনিট, কে আপনার মেয়ে? আপনার কোনো মেয়ে নেই, ওরা দুজন আমার মেয়ে। সুতরাং আপনার এখানে কথা বলার কোনো দরকার নেই। দেখো, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, আর আমি তার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর আমি এটা বলতে চাচ্ছি, তুমি তোমার পার্সোনাল ম্যাটারের জন্য ওদেরকে এভাবে ঘরে আটকে রেখো না। এতে ওদের মেন্টালি অনেক প্রবলেম হবে। আর তুমি তো ভালো করেই জানো আমার বন্ধুর ছেলের কি অবস্থা হয়েছিল। সুতরাং এভাবে ওদের উপর মেন্টাল স্ট্রেস দিও না। যেটা করার সেটা আমি করব। আপনি এখন এখান থেকে যান। নেক্সট টাইম যদি আমার বাড়ির আশেপাশে আপনাকে দেখি তাহলে আমি পুলিশ কমপ্লেন করতে বাধ্য হব, এই বলে দিলাম। কিন্তু নীতি। নীতি তখন মিঠুনের আর কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায়। নিপুণ ঘরে গিয়ে নিতুর সাথে কথা বলে। নিতু জানতেও পারেনি তাকে বাইরে থেকে আটকে রেখে নিপুণ বাইরে গিয়েছিল। নিপুণের দুঃখী অবস্থা দেখে নিতু তাকে বলে, কি হয়েছে তোর? তোর চোখ মুখ কেমন লাগছে কেন? তোর কি কিছু হয়েছে? আমার আর ভালো লাগছে না রে নিতু। কেন, কি হয়েছে তোর? তুই তো ঠিকই ছিলি। তুই জানিস বাইরে স্যার আঙ্কেল এসেছিল। স্যার আঙ্কেল অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। আমি ভাবলাম স্যার আঙ্কেলের সাথে একটু কথা বলে আসি। আমার কি দোষ বলতো? স্যার আঙ্কেল বাইরে দাঁড়িয়ে ছিল বলেই তো আমি গিয়েছিলাম। আমরা যদি বাইরে না বেরোতাম স্যার আঙ্কেল তো ওখানে দাঁড়িয়ে থাকতো। বল, স্যার আঙ্কেলের সাথে কথা বললে তো তোর ভালো লাগে, তাহলে তোর মুখ আজ কেমন লাগছে কেন? আর বলিস না, মাম্মা চলে এসেছিল আর আমাকে বকেছে। মাম্মা আজকাল কেমন হয়ে গেছে জানো? কথায় কথায় শুধু বকা দেয়। আসলে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। মাম্মা কেন স্যার আঙ্কেলকে পছন্দ করছে না আমিও বুঝতে পারছি না রে। আমারও খুব খারাপ লাগছে। মাম্মা আমাদের সাথে এখন আর আগের মতো ব্যবহার করে না।
আর আমাদের আগের মতো ভালোবাসে না। হ্যাঁ রে, আমারও খুব খারাপ লাগছে। তুই কাঁদিস না নিতু, সব ঠিক হয়ে যাবে। এসব কথা বাইরে থেকে নীতি সব শুনছিল। তখন সে রুমে গিয়ে নিজে নিজে বলে, আমার কি সত্যি বাচ্চাদের সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করা হয়ে যাচ্ছে? খারাপ ব্যবহার না করলে ওরা কখনো এমন কষ্ট পায় না। সত্যি আমার ভুল হয়ে যাচ্ছে ওদের সাথে এমন ভাবে ব্যবহার করা। আমার ওদের সাথে আবার স্বাভাবিকভাবে ব্যবহার করা উচিত, না হলে আমার মেয়ে দুটো অনেকটা ভেঙে পড়বে। আমি কালকেই বলবো ওদের স্কুলে যেতে। স্কুলে গেলে ওদের আবার ভালো লাগবে। হ্যাঁ, আমি এটাই করব। আর এখন ওদের পছন্দ মতো কিছু বানিয়ে নিয়ে যাই। আমার মেয়ে দুটোকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। অন্যদিকে মিঠুন বাড়ি গিয়ে ভাবে, আমার ছোট মেয়েটা দেখছি অনেক চালাক। ও কিভাবে বুঝতে পার যে আমার আর নীতির মধ্যে কোনো সম্পর্ক আছে? সত্যি আজকালকার ছোট মানুষগুলো আমাদের আমলের মতো এতটা বোকা নয়। এখনকার বাচ্চারা অনেক স্মার্ট, কি সহজে বুঝে গেল সবকিছু। কিন্তু কালকে আমি ওকে কি বলবো? ওকে আমি মিথ্যেও বলতে পারবো না। আমি তো আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না নীতিকে আবার ফিরিয়ে আনতে। আমার মনে হচ্ছে এখন আমার মেয়েদের সাহায্য নিতে হবে, এছাড়া আমি নীতিকে আর ফিরাতে পারবো না। আর আমি এভাবে ওদেরকে একা থাকতে দেখতে পারছি না। আমার ভুলের মাসুল ওরা আর কত বছর দিবে? আমি কাল নিপুণকে সব খুলে বলবো, আর ওকে বলবো ও যেন আমাকে একটু সাহায্য করে। না হলে আমার একার পক্ষে সবকিছু ম্যানেজ করা সম্ভব নয়। পরদিন। মামনিরা, কি করছো সোনা তোমরা? মাম্মা, খেলা করছি আমরা। গুড গার্ল, আজকে খেলা করো। কাল থেকে তোমরা স্কুলে যাবে। মাম্মা, আজকে স্কুলে গেলে কি হতো? মাম্মা, আজ তোমাদের স্কুল বন্ধ, এর জন্য তোমাদের স্কুলে যাওয়া লাগবে না। তোমরা কাল থেকে আবার রেগুলার স্কুলে যেও। আর আমি তোমাদের আর কোনো কিছুতে বাধা দেব না। কিন্তু হ্যাঁ, তোমাদের আমার কথা শুনে চলতে হবে। তাহলে তোমরা আগে যেভাবে সবকিছু করতে সেভাবেই সব করতে পারবে। ঠিক আছে? ওকে মাম্মা। এই তো আমার সোনা মেয়েরা, তাহলে তোমরা এখন থাকো, আমি যাই। আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আর কিছু লাগলে ফ্রিজে সব কিছু আছে, সব নিয়ে ওখান থেকে খেয়ে নেবে, কেমন? না খেয়ে থাকবে না কিন্তু। আর হ্যাঁ, ঠিক টাইম মতো গোসল করে নেবে। আজকে একটু আসতে দেরি হতে পারে আমার। ওকে মাম্মা। নীতি চলে গেলে নিপুণ নিতুকে বলে, চল না আজ বাইরে খেলতে যাই। না রে, আমার আজ বাইরে যেতে ভালো লাগছে না। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। কিন্তু আমার বাইরে খেলতে আজকে খুব ইচ্ছে করছে। আমি বাইরে খেলতে যেতে চাই। তাহলে তুই যা, আমি না হয় বাড়ি থাকি। বাড়িতে কেউ নেই। মাম্মা যদি দেখে আমি বাইরে গেছি আর যদি রাগ করে তখন কি হবে? আরে বাবা, মাম্মা কিচ্ছু বলবে না। তুই যা, বাইরে খেলতে যা, আমি আছি তো। আচ্ছা ঠিক আছে, অনেক দিন বাইরে খেলতে যাইনি। আমি গ্রাউন্ডে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। ওকে, তুই চিন্তা করিস না। নিপুণ গ্রাউন্ডে চলে গেলে সে ওখানে কাউকেই দেখতে পায় না। তখন সে বলে, আমার মনে হচ্ছে স্যার আঙ্কেল আসবে না। 10টা তো বেজেই গেছে। মাম্মার আজকে যেতে অনেক লেট হয়েছে। আমি মনে করলাম স্যার আঙ্কেল চলে এসেছে, এখন দেখি আসেইনি। আমাকেও স্যার আঙ্কেল চেনে না। আমি স্যার আঙ্কেলের সাথে আর কথা বলবো না। কিন্তু আমি কি দোষ করেছি? আমার সাথে তুমি কেন কথা বলবে না? এ বাবা, তুমি কখন এলে? আমি তো অনেক আগে এসেছি। আমি তো 9:30 থেকে এখানে এসে বসে আছি। ভাবলাম আমার মেয়ে মনে হয় তাড়াতাড়ি আসবে, কিন্তু দেখি আমার মেয়ে অনেক দেরি করে ফেললো। তুমি যদি 9:30টায় আসো, তাহলে আমি তোমাকে কেন দেখতে পেলাম না? তুমি কোথায় ছিলে? আমি তো এই গ্রামে নতুন এসেছি। এই গ্রামটা আমি কখনো ঘুরে দেখিনি, তাই আর কি সবকিছু ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। ও আচ্ছা ঠিক আছে, কাজের কথায় আসি। আমার হাতে আবার বেশি সময় নেই বাবা, বাড়ি যেতে হবে। অনেক কাজ আছে আমার। ওরে বাবা, আমার মেয়ে দেখছি খুব কাজ করে। হ্যাঁ, তা কাজ করব না? আমার বাড়ির সব কাজ করতে হয়। আর স্যার আঙ্কেল, আমাকে একটা কথা বলো তো। হ্যাঁ মা, বলো কি কথা বলবো। তুমি সব সময় আমাদেরকে তোমার মেয়ে কেন বলো বলো তো? আমি তো আমাদের মাম্মার মেয়ে না। ওটা তো আমি এমনি বলি। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম।
তোমার তো আবার আমাদের মতো মেয়ে আছে, কিন্তু তারা তো হারিয়ে গেছে না? আমি ওদের পেয়ে গেছি মা। সত্যি পেয়ে গেছো? কবে পেলে? তাহলে আমাদেরকে কিছু কেন জানালে না? জানানোর জন্যই তো আজকে এখানে এসেছি মা। তাহলে বলো, কে তোমার মেয়ে আর কোথায় আছে ওরা? আমি দেখতে চাই। দেখবে? ঠিক আছে, দেখো তবে, কিন্তু আমার মেয়ের আগে আমার ওয়াইফকে তোমাদের দেখায়। তখন মিঠুন তার ফোন থেকে তার আর নীতির একটা ছবি নিপুণকে দেখায়। নিপুণ এটা দেখে অনেক অবাক হয়ে যায় আর বলে, এটা কি স্যার আঙ্কেল? এটা তো আমার মাম্মা। আমার মাম্মা তোমার বউ, মানে তুমি আমার বাবা? হ্যাঁ মা, আমি তোমার বাবা। এটা তুমি কি বলছো? তুমি আমার বাবা? হ্যাঁ মা, আমি তোমারই বাবা। যদি তুমি আমার বাবাই হতে, তাহলে আমাদের কেন এতদিন ছেড়ে ধরেছিলে? বলো, কেন ছিলে না আমাদের কাছে? জানো, আমি আর নিতু আমরা কত তোমাকে মিস করেছি। আমার ফ্রেন্ডসদের সবার বাবা আছে, সবাই বাবার ভালোবাসা পায়, কিন্তু আমরা কখনো বাবার ভালোবাসা পাইনি। তুমি কেন ধরেছিলে আমাদের থেকে? আমি অনেক বড় ভুল করেছিলাম মা, যার জন্য তোমার মাম্মা আমাকে অনেক বড় শাস্তি দিয়েছিল, তোমাদের থেকে আমাকে দূরে রেখেছিল। আর আমি জানতামও না তোমরা এখানে থাকো। আর যখন তোমার মাম্মা তোমাদেরকে নিয়ে এসেছিল, তোমরা অনেক ছোট ছিলে, তাই তোমাদের প্রথমে দেখে আমি চিনতে পারিনি। কিন্তু বিশ্বাস করো মা, তোমাদের দুজনকে দেখে আমার মনে হচ্ছিল তোমাদের সাথে আমার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। কিন্তু তুমি এমন কি ভুল করেছিলে যার জন্য মাম্মা তোমাকে এত বড় শাস্তি দিল, সাথে আমাদেরও? আমায় ক্ষমা করে দাও মা, আমি সত্যি অজান্তে ভুল করেছিলাম। আমি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম মা। তাহলে তো তুমি একদমই ভালো নও। তুমি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছো। মাম্মা ঠিকই করেছে। আমিও তোমার সাথে আর কথা বলবো না, আমি বাড়ি চলে যাচ্ছি। মা, এমনটা করো না সোনা, তোমরা এখন আমার শেষ ভরসা। আমি তোমাদের ছাড়া আর থাকতে পারবো না। তুমি কি চাও তোমার বাবা আবার হারিয়ে যাক? আর এবার আমি হারিয়ে গেলে আর কখনো ফিরে আসবো না। তুমি চাও আমি আর চিরদিনের মতো চলে যাই? আমি চাই না সত্যি। মা, তুমি কি আমায় ভালোবাসো? হ্যাঁ বাবা, আমি তোমায় অনেক ভালোবাসি। মেয়ের মুখে বাবা ডাক শুনে মিঠুন খুবই খুশি হয় আর সে ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। আর তখন নিতু বলে, বাবা তুমি কেন কাঁদছো? আমি তো বলছি আমি তোমাকে ভালোবাসি, তারপরও কেন কাঁদছো বাবা? আমার সোনা মেয়ে, এত বছর আমি শুধু এই ডাক্তার শোনার অপেক্ষায় ছিলাম, এত বছর পর আবার কান জুড়ালো মা। বাবা এবার তুমি বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? ঠিক আছে, আমি তোমাকে সব কিছু খুলে বলছি। অন্যদিকে নীতি তাদের বাড়ি চলে আসে। নীতিকে দেখে নিতু বলে, মাম্মা তুমি তুমি না বললে তোমার আজকে আসতে অনেক দেরি হবে? আমি একটা জরুরি ডকুমেন্ট ভুলে গিয়েছিলাম, এর জন্য বাড়ি আসতে হলো। আর তোমাদের নানু কাকুকেও আমি ফোনে পাচ্ছি না, এর জন্য বাধ্য হয়ে আমি আসতে হলো। নিপুণ কোথায় মা? মাম্মা ও তো গ্রাউন্ডে খেলতে গেছে। খেলতে গেছে মানে ও কি একা গিয়েছে? হ্যাঁ মা, ও আমাকে যেতে বলেছিল, কিন্তু আমার বাইরে যেতে মোটেও ভালো লাগছে না, এর জন্য আমি আর যাইনি। আমি না তোমাদের বলেছি কোথাও গেলে একসাথে যাবে? ও একা কার সাথে খেলছে বলো তো? আমি জানি না মাম্মা, কিন্তু অনেকক্ষণ হলো গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় গ্রাউন্ড থেকে ওকে বাড়ি নিয়ে আসছি, তুমি এখানে বসো। হ্যাঁ আচ্ছা মাম্মা। নীতি তখন নিপুণকে খুঁজতে খুঁজতে গ্রাউন্ডে যায় আর গ্রাউন্ডে গিয়ে দেখে নিপুণ আর মিঠুন একসাথে কথা বলছে। এটা দেখে নীতি খুবই রেগে যায় আর তারপর সেখানে গিয়ে বলে, আচ্ছা আপনার কি কোনো লজ্জা বোধ বলতে কিছু নেই? আমি আপনাকে এত করে বলেছি আমার মেয়েদের থেকে দূরে থাকবেন, আপনি তারপরেও আমাদের মেয়ের কাছে কেন এসেছেন? আর নিপুণ তোমাকে না বলেছি তোমার স্যারের সাথে আর কথা বলবে না, তুমি কেন আমার কোনো কথা শোনো না বলো তো? মাম্মা আমি আর একটা কথা শুনবো না, আমার সাথে বাড়ি চলো। নীতি, নীতি কিছু করো না। জাস্ট শাট আপ, আপনাকে আমাদের মধ্যে কথা বলতে বলছি না। তুমি বাড়ি এসো আমার সাথে, তারপর তোমার মজা দেখাচ্ছি। আমার কথা না শুনলে কি হয় আজকে তুমি বুঝতে পারবে। এই বলে নীতি নিপুণকে ওখান থেকে নিয়ে চলে যায়। বাড়ি আসার পর নীতি নিপুণকে বলে, তোমাদেরকে
এতবার করে বলেছি যে তোমাদের ওই স্যারের থেকে দূরে থাকবে, তবুও তোমরা কেন আমার কথা শোনো না বলো তো? তুমি কেন গিয়েছিলে নিপুণ ওখানে? মাম্মা, আমি ওখানে একটা প্রশ্নের উত্তর জানতে গিয়েছিলাম। কি এমন প্রশ্ন যেটা তোমাকে ওই স্যারের কাছ থেকে শুনতে হবে? তুমি কি আমার কাছ থেকে শুনতে পারতে না? মাম্মা, আমি যদি তোমাকে প্রশ্ন করি, তুমি কি তাহলে আমাকে উত্তর দিতে পারবে? কেন পারবো না? এমন কোন প্রশ্ন আছে যেটা তোমার স্যার জানে আর আমি জানবো না? তাহলে মাম্মা, তুমি আমায় বলো, স্যার আঙ্কেলের সাথে তোমার কি সম্পর্ক? এসব তুমি কি বলছো নিপুণ? আমাদের আবার কি সম্পর্ক হতে যাবে? তোমার স্যারকে তো আমি সবেমাত্রই দেখলাম। মাম্মা, তুমি মিথ্যে বলবে না। তুমি যদি আমাদের ভালোবেসে থাকো তাহলে তুমি সত্যিটা বলো, স্যার আঙ্কেলের সাথে তোমার কি সম্পর্ক? নিপুণ, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। মাম্মা, আমি কোনো বাড়াবাড়ি করছি না। তুই এমন কেন করছিস নিপুণ? মাম্মাকে কেন এভাবে রাগাচ্ছিস? মাম্মার সাথে স্যার আঙ্কেলের কি সম্পর্ক হতে যাবে? আমি জানি মাম্মা, তুমি এই উত্তর দেবে না, তাহলে আমিই দিই। আমি এর জন্য স্যার আঙ্কেলের কাছে এই প্রশ্নের উত্তর জানতে গিয়েছিলাম। নিতু, স্যার আঙ্কেল আর অন্য কেউ নয়, আমাদের বাবা। এটা শুনে নীতি অনেক অবাক হয়ে যায়, সাথে সাথে খুব ভয় পেয়ে যায়। তখন সে নিপুণকে বলে, এই সব কথা তোমাকে তোমার স্যার বলেছে তাই না? হ্যাঁ মাম্মা, এই কথা বাবাই বলেছে আমাকে। তুমি চেনো না জানো না তাকে তুমি কেন বাবা বলে ডাকছো? সে তোমার বাবা নয়, সে মিথ্যে বলছে। আমি এর জন্য তোমাকে ওনার সাথে কথা বলতে নিষেধ করেছিলাম। মাম্মা, প্লিজ মিথ্যে বলো না। আমি জানি ওটাই আমাদের বাবা। আর আমি বাবার ফোনে তোমার আর বাবার বিয়ের ছবি দেখেছি, আরো অনেক ছবি দেখেছি তোমাদের বিয়ের আগে। তোমরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলে, আর বাবা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সেটাও আমি শুনেছি। তুমি সব ভুল শুনেছো, ওগুলো সব ভুল ছিল। মাম্মা, এটা ভুল হতেই পারে না। আমি তোমাদের ভিডিও দেখেছি, তাতে তুমি বাবাকে অনেক ভালো ভালো কথা বলছিলে। মাম্মা, তুমি কেন এভাবে মিথ্যে বলছো? আমাদের বাবা থেকে কেন আমাদের আলাদা করে রাখছো? আমাদের কি বাবার ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই? আমি কি তোমাদের যথেষ্ট ভালোবাসা দিই না? আমার ভালোবাসা কি খুব কম হয়ে যায় তোমাদের জন্য যে তোমাদের বাবার ভালোবাসা লাগবে? মাম্মা, তুমি আমাকে ভুল বোঝো না। তুমি তো আমাদের ভালোবাসো, কিন্তু মাম্মা, সত্যি আমরা বাবাকে অনেক মিস করতাম। কি রে নিতু, তুই কিছু বল। হ্যাঁ মাম্মা, আমরা বাবাকে অনেক মিস করতাম, কিন্তু এতদিন জানতামই না স্যারই আমাদের বাবা। তোমরা আজ থেকে বাড়ির বাইরে বের হবে না। খুব দ্রুতই আমরা এই শহর থেকে চলে যাব। ঠিক তখনই নীতির ফোনে একটা কল আসে আর নীতি বলে, হ্যাঁ স্যার, আমি এখনই আসছি। শোনো, তোমরা এখন বাসায় থাকবে আর বাসা থেকে বাইরে যাওয়ার চেষ্টা করবে না। আমি বাইরে থেকে তালা দিয়ে যাব। আজ থেকে তোমরা ঘরবন্দি থাকবে। নীতি ওখান থেকে চলে গেলে নিপুণ নিতুকে বলে, নিতু, তুই কিছু কর। মাম্মা তো আমাদের একবারে ঘরেই আটকে রেখে গেল। আমি কি করব? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। তুই সত্যি করে বল, ওটাই আমাদের বাবা? হ্যাঁ নিতু, আমি সত্যি বলছি, উনিই আমাদের বাবা। আর তুই জানিস, ওনার ফোনে আমাদের বাচ্চাবেলার ছবি আমি দেখেছি। নিতু, বাবা আমার কাছে সাহায্য চেয়েছে, মা আর বাবাকে এক করার জন্য। বাবাও অনেক কষ্ট পায় আমাদের ছাড়া। বাবা এতগুলো বছর ধরে আমাদের অনেক খুঁজেছে, অবশেষে যখন পেয়েছে তখন মাম্মা বাবাকে এমন শাস্তি দিচ্ছে। আমাদের কিছু করতে হবে নিতু, না হলে আমরা কখনো একসাথে মাম্মা আর বাবার ভালোবাসা পাবো না। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি তোকে হেল্প করব। সেদিনের পর থেকে নিতু আর নিপুণের উপর নীতি অনেক স্ট্রিক্ট হয়ে যায়। তাদের বাসা থেকে বাইরে বের হতে দেয় না। নিতু তার মাকে খুবই ভয় পেত, কিন্তু নিপুণ তার বাবার কথা ভেবে তার মায়ের সবসময় বিরুদ্ধে যেত। সে একরকম খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল। একদিন নিপুণের খুবই জ্বর আসে। সে জ্বরের মধ্যে তার বাবাকে বারবার ডাকতে থাকে, বাবা, বাবা, আমরা বাবার কাছে যাব। বাবা, বাবা, আমি বাবার কাছে যাব। মাম্মা, নিপুণ তো শুধু বাবার কথা বলছে, তুমি একবার বাবাকে ডেকে দাও না। না, আমি তোমাদের বাবাকে কখনো এখানে ডাকতে পারবো না। মাম্মা, নিপুণকে কত ওষুধ খাওয়ালে, তাও তো সুস্থ হচ্ছে না। আমার মনে হয় বাবা এলে ও সুস্থ হয়ে যাবে।
কিন্তু আমি তো চাই না তোমাদের বাবা আবার আমাদের সাথে থাকুক। মাম্মা, নিপুণ না হয় সুস্থ হয়ে গেলে তুমি বাবাকে আবার তাড়িয়ে দিও। নিপুণ সুস্থ হওয়া পর্যন্ত বাবাকে এখানে রেখে দাও না, না হলে নিপুণ অনেক কষ্ট পাচ্ছে। মাম্মা, একটু বোঝো না, তুমি বাবার উপর পরে রাগ দেখিও, আগে নিপুণকে বাঁচাও। আমি দেখছি কি করা যায়। সেদিন নীতি এই ব্যাপারগুলো নিয়ে খুব ভাবে। সে বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত। আমি কি করব, আমার মাথায় কিছু ঢুকছে না। যেই মানুষটা থেকে এতদিন এত দূরে ছিলাম, সেই মানুষটাই আবার আমাদের সাথে জড়িয়ে যাচ্ছে। আমার মেয়েদের কষ্ট আমি আর দেখতেও পাচ্ছি না। দেখি নিপুণের জ্বর ঠিক হওয়া পর্যন্ত মিঠুনকে আমি এখানেই রাখবো। নিপুণের জ্বর সেরে গেলে আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আর তখন মিঠুন আমাদের কখনো খুঁজে পাবে না। আমি আজই মিঠুনের কাছে যাব আর ওকে সবটা বলবো। সেদিন নীতি মিঠুনের অফিসে যায় আর তারপর তাকে বলে, দেখুন আমার মেয়ে খুবই অসুস্থ। আপনি এটা যা করেছেন সেটা একদমই ঠিক করেননি। আপনার জন্য আজকে আমার মেয়ে এতটা সাফার করছে। কি দরকার ছিল ওকে সব সত্যিটা খুলে বলার? কি হয়েছে আমাকে সব খুলে বলো নীতি, আমার মেয়ের কি হয়েছে? একদম ন্যাকামো করবেন না। যদি সত্যি আমার মেয়েদের ওপর আপনার এতটুকু মায়া থাকতো তাহলে আমাদের সমস্ত কথা এভাবে খুলে বলতেন না। আজকে আপনার জন্য আমার ছোট মেয়েটা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে জ্বর বাঁধিয়ে বসে আছে, আর এখন সে শুধুমাত্র আপনার নামই উচ্চারণ করছে। কেমন জাদু করেছেন বলেন তো? এতটা বছর ধরে আমি আমার মেয়েদের সাথে আছি, ওরা আমার থেকে আপনাকে বেশি ভালোবাসছে। কেমন কালো জাদু করেছেন আমার মেয়েদের উপরে। দেখো, এখন এই সমস্ত ফাও কথা বলার সময় নেই। আমি আমার মেয়েদের কাছে যাব। এক মিনিট, আমি এখানে আপনাকে কিছু কথা বলতে এসেছি। আমি তো আপনাকে এখান থেকে নিয়ে যাব, কিন্তু হ্যাঁ, ঠিক ততদিন আমাদের বাড়ি থাকতে পারবেন যতদিন আমার মেয়ে সুস্থ না হয়। অসুস্থ হওয়ার সাথে সাথে আপনি আমাদের বাড়ি থেকে চলে আসবেন, আর আপনার ছায়াও যেন আমাদের পরিবারের উপর না পড়ে। ঠিক আছে, তুমি যা বলছো আমি তাই করব, কিন্তু এখন আমার মেয়ের কাছে আমাকে যেতে দাও। ঠিক আছে, চলুন, কিন্তু আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। আর আমার মেয়েদের সাথে আপনি একদমই ভালো ব্যবহার করবেন না, ওদের সাথে সবসময় খারাপ ব্যবহার করবেন, ওরা যেন আপনাকে ঘৃণা করে। সেটা পরে দেখা যাবে, আগে চলো, আগে আমার মেয়েকে সুস্থ করে তুলতে হবে। তখন মিঠুন আর নীতি তাদের বাড়ি যায়। মিঠুনকে দেখে নিতু আর নিপুণ দুজনেই অনেক খুশি হয়ে যায়। নিতু তার বাবার কাছে এসে বলে, বাবা, তুমি এসেছো? হ্যাঁ মা, আমি এসেছি। আমার এই মেয়ের কাছে আজ প্রথমবার বাবা ডাকটা শুনছি। আমার সত্যি প্রাণটা ভরে গেল। এবার আমার মৃত্যু হলেও আমি শান্তি পাবো। এইসব কি বলছো বাবা তুমি? আজই তো তোমাকে পেলাম কাছে, এখনই চলে যেতে চাইছো? না মা, একবার যখন এসেছি আর তোমাদের ছেড়ে যাব না। বাবা, তুমি আমার কাছে আসো না, আমার অনেক জ্বর হয়েছে। হ্যাঁ মা, আমি আসছি। আমাদের জন্য চকলেট এনেছো তো? তোমাদের জন্য অনেক চকলেট এনেছি আমি, সব গাড়িতে রাখা আছে। আমার বাবা বেস্ট বাবা। মা, তুমি ঠিক মতো ওষুধ খাচ্ছ তো? হ্যাঁ বাবা, আমি তো ওষুধ খাচ্ছি, তবু আমার জ্বর ছাড়ছে না। আমি জানি তুমি এবার এসেছো, এবার আমার জ্বর ভালো হয়ে যাবে। মাম্মা, আমাদের চকলেট গুলো নিয়ে আসো না। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে বেশি কথা বলো না, একটু রেস্ট করো, ঠিক আছে? তোমাদের বাবাকে তো পেলে, এবার একটু ঘুমাও। ওকে মাম্মা। নিতে চলে গেলে নিতু মিঠুনকে বলে, বাবা, জানো নিপুণের কেন জ্বর সারছে না? কেন? ও তো ওষুধই খায় না, ও তো তোমাদেরকে হেল্প করার জন্য এই সব করেছে। মানে? মানে আর কি, তুমি তো নিপুণের কাছে সাহায্য চাইছিলে, তাই নিপুণ এই প্ল্যানিংটা করেছে। ওর ইচ্ছা করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। আর আমি ইউটিউব থেকে একটা টোটকা দেখেছিলাম, যেটা ইউজ করলে শরীর গরম হয়ে যায়। মানে কি করেছো তোমরা? বাবা, তুমি জানো না, আমি একটা রসুন কেটে নিপুণের বগলের নিচে রেখে দিয়েছিলাম, আর তারপর থেকে ওর শরীরের টেম্পারেচার বাড়তে শুরু করেছে। মাম্মা তো ভেবেছে জ্বর এসেছে, ডক্টর তো ওর জ্বর এসেছে এটা ধরতেই পারিনি, তাও ওকে ওষুধ দিয়ে গিয়েছে খাবার জন্য। কিন্তু নিপুণ ওষুধগুলো খায়ই না,
মাম্মা যখন ওকে ওষুধগুলো দেয় ও নাটক করে যে ও ওষুধ খাচ্ছে, কিন্তু ওষুধগুলো আমায় দিয়ে দেয়, আমি বাথরুমে ফেলে দিই। বাবা রে বাবা, তোমাদের এইটুকু মাথায় দেখি অনেক বুদ্ধি। কার মেয়ে দেখতে হবে তো, তোমারই তো মেয়ে আমরা। বাবা তুমি কিছু চিন্তা করো না, আমি আর নিপুণ তোমাদের দুজনকে এক করেই দেব। আজকের পর থেকে আমি, তুমি, মাম্মা আর নিপুণ আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ মা, আমরা সবাই একসাথে থাকবো। এবার তোমরা দুজন চুপ করো, মামা এসে গেল বলে। হ্যাঁ হ্যাঁ, সবাই চুপ। আর শোনো বাবা, তুমি অ্যাক্টিং করো। তুমি যে জানো যে আমার জ্বর আসেনি, এটা কিন্তু তুমি মোটেও দেখাবে না। আমার খুব জ্বর এসেছে, এজন্য তুমি সেভাবে অ্যাক্টিং করো, বুঝলে? হ্যাঁ বাবা, বুঝলাম। বাবা রে, আমার মেয়েদের কাছ থেকে এখন আমাকেই শিখতে হবে। কি যুগ এলো রে বাবা। এই ছিল আজকের গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দেবে। আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।